নমস্কার, আমি সুপ্রতীক। ইনস্টিটিউট ফর মোটিভেটিং সেলফ এমপ্লয়মেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। প্রাক স্বাধীনতা পর্ব থেকে আমাদের দেশের সামাজিক বন্ধন মজবুত করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনের একটা ভূমিকা বরাবরই ছিল। সময়ের সাথে সাথে আর্থসামাজিক পরিবর্তনের সাথে সাথে তার ভূমিকা হয়তো বদলেছে সময়ের দাবি মেনে, কিন্তু তারপরেও আজকের দিনে দাঁড়িয়েও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা বা অবদান একটি সমাজকে গঠন করার ক্ষেত্রে, সমাজ সেবার স্বার্থে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আজকে এমনই একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে কথা বলবো যা 50 বছর পার করে ফেলেছে। নাম ইমসে, IMSE, ইনস্টিটিউট ফর মোটিভেটিং সেলফ এমপ্লয়মেন্ট। আজ আমার সঙ্গে রয়েছেন ডক্টর উজ্জয়িনী হালিম মহাশয়া। নমস্কার। ডক্টর উজ্জয়িনী হালিম ইনস্টিটিউট ফর মোটিভেটিং সেলফ এমপ্লয়মেন্ট সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর। আজকে তার থেকেই শুনে নেব এই সংগঠনের গল্প। নমস্কার দিদি। নমস্কার, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ। প্রথমেই যেটা আমার জানতে ইচ্ছে করছে এবং দর্শকরা শুনতে চাইবে, সেটা হচ্ছে ইমসের জন্মালো কিভাবে? হ্যাঁ, ইমসে যেটা তুমি বললে একটা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবেই পরিচিত। এর জন্ম লগ্নে মানে এটা 50 বছর পার করেছে, তো 1973 সালে এর ফর্মালি এর যাত্রাপথ শুরু হয়। কিন্তু রেজিস্ট্রেশনেরও আগে যদি একটু দেখি, তো 70-71 সাল থেকে ইমসে শুরু করার একটা পরিকল্পনা, যারা ইমসের রূপকার ছিলেন, প্রথম যুগে যারা ইমসে তৈরি করলেন, তাদের মাথার মধ্যে ছিল। কিন্তু এরও পিছনে ইমসের যারা স্থপতি, তাদের একটা রাজনৈতিক চিন্তা চেতনা এবং সমাজ চেতনা কাজ করছিল, যে যেখান থেকে তারা একটা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করার কথা ভেবেছিলেন। আমি 70 দশকের কথা বলছি। তখন কিন্তু আজকের মতন পাড়ায় পাড়ায় এনজিও ছিল না, এনজিও শব্দটাই ছিল না। এনজিও শব্দটা অনেক পরে এসেছে। তখন কিছু পুরনো গান্ধিয়ান স্বেচ্ছাসেবী সংগঠন ছিল, কিছু আরো অন্য বিভিন্ন মতাদর্শের সাথে যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরকে স্বেচ্ছাসেবী সংগঠনই বলা হতো, ইংরেজিতে ভলেন্টারি অর্গানাইজেশনস বলা হতো। তো এই প্রতিষ্ঠানটি মানে ইমসের যারা জন্ম দিয়েছেন, প্রধান রূপকার ছিলেন বিপ্লব হালিম। আমার বাবা বিপ্লব হালিম প্রয়াত হয়েছেন 8 বছর আগে। কিন্তু তারও একটা আহ ইতিহাস আছে, সেই ইতিহাসটা রাজনৈতিক ইতিহাস। তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বিশেষত ছাত্র আন্দোলনের সাথে, এবং সেটা বামপন্থী ছাত্র আন্দোলন। তখনকার দিনের পরিভাষায় অতি বামপন্থী ছাত্র আন্দোলন, নকশাল আন্দোলন বললে অনেকে আরো সহজভাবে বুঝবে। বিপ্লব হাদিমও এসেছেন এমন একটা পরিবার থেকে, যে পরিবারের পরিচিতিটাও ভীষণ রকম রাজনৈতিক। মানে আমার ঠাকুরদা, বাবার বাবার এই আব্দুল হালিম, তিনি ভারতের তথা বাংলার বামপন্থী আন্দোলন অর্থাৎ কমিউনিস্ট আন্দোলন বা কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং পথিকৃৎ। তিনি মুজাফফর আহমেদের সাথে একসাথে কাজ করেছেন দীর্ঘ সময়। তো এটা এত কথা বলার কারণ, ইমসে কথা বলতে গিয়ে, কারণ প্রেক্ষাপটটা বোঝা, যে ইমসে স্বপ্ন যিনি দেখলেন ইমসে তৈরি করব, তিনি কি ধরনের একটা পরিবেশের মধ্যে বড় হয়েছেন। তো একদম শৈশবকাল থেকেই বাবা বড় হয়েছেন একটা কমিউনে, ওই ধরনের বামপন্থী আদর্শের কথাবার্তা ভাবধারার মধ্যে। যখন আরো একটু বড় হয়েছেন, নিজে সিপিএম দল থেকে বেরিয়ে এসেছেন। তিনি আরো মানে তাদের যেভাবে মনে হয়েছে যে এই দলটি কোথাও একটা সাধারণ মানুষের স্বার্থ যেভাবে তাদের সামনে নিয়ে যাওয়া দরকার ছিল, লড়াইটাকে যেভাবে লড়া দরকার ছিল, সেটা হচ্ছে না। ওই 70-এর দশকে অনেক তরুণ সেটা মনে করেছিলেন, এবং তারা নকশাল আন্দোলনে যোগ দিয়েছিলেন। তো তিনিও নকশাল আন্দোলনে যোগ দিলেন এবং একটা বড় নকশাল আন্দোলনের প্রমিনেন্ট ছাত্র নেতা হয়ে উঠলেন। দীর্ঘ সময় কারাবাস ইত্যাদি। তারপরে যখন একটা সময় ওনার মনে হলো যে নকশাল আন্দোলনকে নিয়েও কোথাও সাধারণ মানুষের কাছে সার্বিকভাবে পৌঁছানো যাচ্ছে না, কোথাও আন্দোলনটা হয়তো একটু জনবিচ্ছিন্নই থেকে যাচ্ছে, কোথাও কিছু ইন্টেলেকচুয়াল ছাত্র শহর গ্রামে পকেটের মধ্যে সীমাবদ্ধ থাকছে। যে চাষি, যে গরিব চাষিটা, যে ক্ষেত মজুর, যে মহিলা, যে মৎস্যজীবী মানুষ মাথার ঘাম পায়ে ফেলে দিনের শেষে দুবেলা পেট পুরে খেতে পারছেন না। যদিও নকশাল আন্দোলনই বলি বা বামপন্থী আন্দোলনই বলি, দিনের শেষে সেই মানুষগুলোর কথাই বলা হচ্ছে। তাদের
ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু যাত্রা পথে কোথাও তাদেরকে একসাথে নিয়ে আসা যাচ্ছে না। তো এই ভাবনার থেকে বিপ্লব হালিম ভাবলেন যে আমরা যদি গ্রামে ফিরে গিয়ে গ্রামটাকে আর একটু বোঝার চেষ্টা করি। গ্রামটা কি আমরা আমাদের শহুরে ছেলেমেয়েরা বা যারা পড়াশোনা করেছেন শিক্ষিত মানুষেরা অধিকাংশ ক্ষেত্রেই যারা গ্রামে থাকেন না, যারা শহর এবং শহরের আশেপাশে বড় হয়েছেন, তারা গ্রামকে চেনেন বই টই পড়ে এবং মাঝে মধ্যে ছুটি ছাটাতে বন্ধুদের বাড়ি গ্রামে গিয়ে এইভাবে গ্রাম চেনেন। গ্রামকে চেনার একটা বিষয় আছে। তো উনি মানে দীর্ঘ সময়ের জন্য গ্রামে চলে গেলেন এবং গ্রামে ঘুরে ঘুরে গ্রামটাকে চেনার কাজ শুরু করলেন। সে সময় উনি পান্নালাল দাশগুপ্ত মহাশয়ের আহ, সাথে ওনার আলাপ হলো। আমি ওনাকে ব্যক্তিগতভাবে পান্না জেঠু বলি, তো সেই কথাটাই চলে আসলে। তো পান্না জেঠু একদম স্বাধীনতা সংগ্রামের যুগে উনি অত্যন্ত নামকরা একজন বিপ্লবী ছিলেন। উনি সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করতেন একটা সময়, এবং পরবর্তীতে উনি গান্ধীয়ান হয়েছেন। উনি গান্ধীবাদী দর্শনের দিকে চলে আসেন এবং উনিও মনে করেন যে গ্রাম স্বরাজ, গ্রামের মানুষগুলোকে সংগঠিত করা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহত্তর সামাজিক পরিবর্তনের লক্ষ্যে। তো বিপ্লব হালিম, পান্নালাল দাশগুপ্ত, সুগত দাশগুপ্ত, এরকম আরো বেশ কিছু মানুষ যারা মোটামুটি চিন্তা ভাবনায় কাছাকাছি, তারা কলকাতাতে, তারা বিভিন্ন পেশায় নিযুক্ত ছিলেন। সন্ধ্যাবেলা একসঙ্গে বসে চর্চা করতেন কি করা যায় না করা যায় এইসব। আর বাবা তখন মূলত বীরভূম এবং বীরভূমের চারপাশে গ্রামগুলোতে ঘুরছেন। এই সময় একটা ভয়াবহ বন্যা হয় 70-71 সালে, হয়তো এক্স্যাক্টলি 71 না 70 ওটা ঠিক করে বলতে পারছি না। তো ওই বন্যাতে বিশেষত বীরভূম অঞ্চলে একটা বড় অংশ পুরো প্লাবিত হয়ে যায়। প্রচুর মানুষ মারা যান, ক্ষয়ক্ষতি হয়। তো ইউসে করব বলে যারা ভাবছিলেন, যে তরুণরা একত্রিত হয়ে এগুলো ভাবনা চিন্তা করছিলেন, তারা তখন ওই বন্যা ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়ে। গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সাহায্য করা, যেভাবে হয় বন্যা ত্রাণ যেভাবে হয়, রসদ সংগ্রহ করা, সাহায্য করা, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি পরে শুনেছি তাদের কাছ থেকে, তারা গ্রামকে আরো নিবিড় ভাবে চিনতে পেরেছেন এবং মানুষের সমস্যাগুলোকে আরো ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। আর গ্রামে তাদের পরিচিতিটাও মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে, যে হ্যাঁ, এরা আমাদের সুখে দুঃখে আমাদের পাশে আছে। শুধু একটা রাজনৈতিক দলের মতন বক্তব্য নিয়ে আসেনি, এরা আমাদের পাশে দাঁড়াতে এসেছে। তো এইখান থেকেই ইমসের পথ চলা শুরু হলো। ইমসে একটা সময় মনে করলো আমরা তাহলে কাজ করব, এই মানুষগুলোকে নিয়ে কাজ করব। প্রাথমিকভাবে বীরভূম জেলাতে কাজ শুরু হলো এবং ছোট একটা কমিটি রেজিস্ট্রেশন হলো। কলকাতাতে একজন শুভানুধ্যায়ী ছিলেন, তিনি তার একটা ট্রেনিং ইনস্টিটিউট ছিল, সেই ট্রেনিং ইনস্টিটিউটে তিনি একটা ছোট ঘর ছেড়ে দিলেন ইমসেকে, যে তোমরা এটাকে অফিস হিসেবে ব্যবহার করো। আমার স্ট্রিট, ওটা ইমসের প্রথম অফিস, আমার স্ট্রিটে। এবং সেই অফিস দীর্ঘকাল ছিল ওখানে, 10-12 বছর আমার স্ট্রিটের অফিস ছিল। অফিসটা কোথাও? এখন ইমসের অফিস হচ্ছে যোধপুর পার্কে। যোধপুর পার্কেও মানে ইমসের জীবনে কলকাতাতে দুটোই অফিস ছিল, একটা আমার স্ট্রিটে, একটা দীর্ঘ দীর্ঘ সময়, এবং তারপরে একটা সময় যেহেতু ওটা পুরো উনি এমনিই দিয়ে রেখেছিলেন, টাকা পয়সার কোনো ব্যাপার না, পরে ঘরটি দরকার পড়ে ওই ইনস্টিটিউটটা, তো ওরা বলেন ইমসে তখন যোধপুর পার্কে একটা ভাড়া বাড়িতে চলে আসে। আর আরো পরবর্তীকালে যোধপুর পার্কেই ইমসে নিজের একটা বাড়ি কিনে নেয়, যেটা এখন ইমসের অফিস। কিন্তু একদম সংলগ্ন 244, এবং এখন বর্তমানে 195 লিখতে পারে। তো এইভাবে একটা আমার মনে আছে আমার স্ট্রিটের ঘরটাতে, আমি তখন ছোট, এবং এক অর্থে আজকে আমি ইমসের হয়তো বেশ কিছু দায়িত্ব নিচ্ছি, কিন্তু মানে সংগঠনে বেড়ে ওঠা, সংগঠনের মেয়ে টাইপের আমি ব্যাপার, মানে একদম 1 বছর বয়স থেকেই বাবা মার সাথে যাচ্ছি গ্রামে গঞ্জে। আমাদের স্কুলে যখন গরমের ছুটি পড়তো, লোকে আমার অন্য স্কুলের বান্ধবীরা তারা দার্জিলিং এ যাচ্ছে, কেউ অন্যত্র যাচ্ছে, আমরা গ্রামে যেতাম। পুরো পরিবার শুদ্ধ। আমার মা কলেজে শিক্ষকতা করতেন, মারও গরমের ছুটি পড়তো, আমারও গরমের ছুটি পড়তো, বাবা তো এইসব কাজের মধ্যেই ছিল। তো আমরা যেতাম গ্রামে এবং সেখানে গিয়ে ঘুরতাম বাবার সাথে সাথে। আমি মানে খুব ঘুরতে ভালোবাসতাম, বাবার সাথে সাথে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরতাম। তো সেই স্মৃতিগুলো রয়েছে। আমার স্ট্রিট অফিসটাও যখন শুরু হলো, আমি নিতান্তই ছোট, আমার মনে আছে একটা এইরকমই একটা ঘর, স্টুডিওটার মতনই একটা ঘর, সেখানে একটা মস্ত বড় টেবিল পাতা আছে। সেই টেবিলের এক প্রান্তে বাবা বসতেন এক্সিকিউটিভ ডাইরেক্টর, অন্য প্রান্তে, মানে অন্য প্রান্ত ঠিক না, আর বাকি অংশটা জুড়ে আর সমস্ত সহকর্মীরা বসতেন। এবং লাঞ্চ টাইমে তখনকার মানে একটা এনজিও কর্পোরেট কালচার বলে তো তখন কিছু ছিল না, এটা অনেকটা
একটা রাজনৈতিক দলের একটা কালচার মতন ছিল। মুড়ি আনানো হতো, একটা খবর কাগজ পাতা হতো, তার উপরে মুড়ি ঢালা হতো আর চপ আনায়। কলেজ স্ট্রিট ওই সমস্ত দিকে মুড়ি চপ এগুলো খুব বিখ্যাত, মানুষজন ওখানে খায় একসাথে এই চপ মুড়ি মেখে সবাই খেলো, খেয়ে পাশেই ফুটিরামের দোকান ছিল, চাটা কখনো মিষ্টি টিষ্টি খেয়ে আবার সবাই কাজে লেগে গেল। তো সবাই খুব আন্তরিকভাবে সংগঠনের সাথে যুক্ত হয়েছিল এবং টাকা পয়সার জন্য কেউ কাজ করতে সেই পর্যায়ে আসেনি, কারণ সংগঠনে কোনো টাকা পয়সাই ছিল না। আমার বাবা পেশাগতভাবে একটা একটি সংগঠনের একটা পত্রিকা সম্পাদনা করতেন এবং সারাদিন কাজ করার পরে রাত্রে এসে, মানে সন্ধ্যের সময় এসে এইমসে অফিসে বসতেন এবং আমরা চিরকালই থাকতাম কলকাতার একটি বাইরে সোনারপুরের দিকে, লাস্ট ট্রেন ধরে বাড়ি ফিরতেন। তো এইভাবে, এবং আমি বাবার কথা বলছি যেমন, তেমন আরো অনেক সহকর্মী বাবার যারা ছিলেন তাদের কথা বলা যায়। এইভাবে আস্তে আস্তে সংগঠনটি গড়ে ওঠে। শুরুর দিকে যে কাজটিকে সামনে রেখে এটা চালু হয়েছিল শহরে, গ্রামে তো মানুষকে সংগঠিত করা ইত্যাদি, তাদের সুখ সুবিধা বোঝা। শহরে ছিল তরুণ তরুণীদের কিছু প্রশিক্ষণ দেওয়ার কাজ। এবং এই তরুণ তরুণীরা কারা, এটাও খুব ইন্টারেস্টিং ইমসের ইতিহাসে। এই তরুণ তরুণীরা অধিকাংশ ক্ষেত্রে সেই ছেলে মেয়েরা যারা একটা সময় নকশাল আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পরবর্তীতে নকশাল আন্দোলন তখন থিতিয়ে এসেছে, তারাও হয় জেল থেকে বেরিয়ে এসেছেন অথবা আন্দোলন থেকে বেরিয়ে এসেছেন, অনেকে হয়তো পড়াশোনাটা শেষ করেননি। সবাই ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রী ছিলেন, করতে করতে তারা রাজনীতিতে যোগ দিয়েছেন, পড়াশোনা শেষ করেননি, সাংসারিক দায় দায়িত্ব এসে পড়েছে। তারা এবারে কিভাবে নিজেদের জীবন জীবিকা চালাবেন, তো সেই আঙ্গিক থেকে সেইটা ভেবে এদের জন্য এই যে নামটা আছে ইনস্টিটিউট ফর মোটিভেটিং সেলফ এমপ্লয়মেন্ট, তো এই সেলফ এমপ্লয়মেন্টের জায়গাটার থেকে এদের কিছু ভোকেশনাল ট্রেনিং দেওয়া শুরু হয়। টেলারিং থেকে শুরু করে আরো কিছু ভোকেশনাল ট্রেনিং, এবং অনেক তরুণ তরুণী আমার স্মৃতিতে আছে তারা ট্রেনিং নিয়েছেন, তারা নিজেদের পায়ে দাঁড়িয়েছেন, স্বাবলম্বী হয়েছেন। ইমসে সেখানে একটা অবদান ছিল। আমাদের একজন কে হয়তো যারা ইমসে নিয়মিত যাতায়াত করেন চিনবেন, বিজন কাহালি বলে একজন ভদ্রলোক আছেন। তো তিনিও কিন্তু ইমসেতে এসে এই বুক বাইন্ডিং কি করে করতে হয় এবং আরো কিছু ট্রেনিং, বেসিক ট্রেনিং নিয়ে নিজের ব্যবসা দাঁড় করে স্বাবলম্বী হয়েছেন। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে যারা স্বাবলম্বী হয়েছেন তারা পরবর্তীতে স্বাবলম্বী থেকেছেন, আর স্বাবলম্বী থাকতে পেরেছেন বলেই বোধহয় নিজেরা নিজেদের মতন করে যে রাজনৈতিক বোধ এবং চেতনা তাদের আছে, সেইটা তারা তাদের জীবনের শেষ দিন পর্যন্ত বা এখনো তারা বহন করে চলছে। 50 বছর আগে ইমসে শুরুর যে কথাটা আপনি বললেন সেটা একটা বিশ্বাস এবং উপলব্ধি থেকে হয়েছিল। তার মধ্যে রাজনৈতিক চেতনা যেমন ছিল, সামাজিক একটা বোধও ছিল। আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি বললেন যে টাকা পয়সার হয়তো সেরকম বিপুলতা বা ব্যাপকতা সেরকম ছিল না, যেটা ছিল একটা লোকবল, মানুষ ছিলেন তখন অনেক। আমি জানতে চাইছি এরপর ধীরে ধীরে 50 বছর তো অনেকটা সময়, আস্তে আস্তে ইমসের কাজ তার প্রসার কি করে পেলো, কি করে পরিধিটা বাড়লো? প্রসার তো দুরকম ভাবে হয়, একটা তো হচ্ছে জিওগ্রাফিক্যাল জায়গা, যেখানে বীরভূমে কাজ শুরু করেছিল সেখান থেকে আরো অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়া। আর লোকে মানে দুরকম কি তিন রকম ভাবে হয়, লোক বলের দিক থেকে প্রসার, ইমসের যে আহ, মতাদর্শ, সেইটা আরো, সেই মতাদর্শে আরো মানুষকে অনুপ্রাণিত করতে পারে। আর তৃতীয় হচ্ছে অর্থনৈতিক দিকটাও একটা দিক রয়েছে। তো প্রথমত ইমসে 50 বছর আগেও এবং 50 বছর পরেও আজকের দিনে দাঁড়িয়েও আর টাকা পয়সার দিকে চিন্তা করে খুব একটা কাজ করে না। সেটাকে অনেকে বেহিসেবি বলতে পারেন, সেটাকে অনেকে খুব একটা ভালো স্ট্র্যাটেজি না বলতে পারেন, কিন্তু ইমসের চিরকালই আমাদের এটা ঐতিহাসিক ভাবেই ইমসের যে বিষয়টা, কারণটা, কজটার প্রতি কমিটেড। তো এই কজটা নিয়েই ইমসে প্রসারিত হয়েছে। বীরভূমে কাজ শুরু করেছিল, তারপরে এবং এই প্রসারিত হওয়ার মধ্যে আমি যতদূর আমার স্মৃতিতে আছে, খুব যে পরিকল্পনা ছিল তা ছিল না, যে বীরভূমে আমি কাজ করছি সুতরাং আমাকে তার পাশে এবারে বর্ধমানে কাজ করতে হবে বা তারপরে আমাকে বাঁকুড়াতে যেতে হবে। ওই সময় এই পরিকল্পনা ছিল না, সেটা ভালো কি খারাপ অন্য কথা ছিল না। সবটাই খুব স্পন্টানিয়াসলি হয়েছে। আমি উদাহরণ দিলে বোঝা যাবে। মানে একবার ইমসের কিছু সহকর্মীরা আমাদের ওই আহ, শীতকালে 3-4 জন সহকর্মী, তাদের ফ্যামিলি ইত্যাদি, তারা বললো চলো একটু বেরিয়ে আসি, শীতকাল কোথায় বেড়ানো যায় বীরভূমের কাছাকাছি, মেসেঞ্জোর থেকে ঘুরে আসি। মেসেঞ্জোর পাশেই আছে, মেসেঞ্জোরে গেছে আমার বাবা মা, আমি, বাবার আরো বন্ধু বান্ধব, ইমসের আরো যারা তখন সিনিয়র কর্মীরা ছিলেন গেছে মেসেঞ্জোরে। আর বাবার একটা চিরকালই ব্যাপার ছিল যে যেটা আগেই বলেছি, শুধু টুরিস্ট স্পটটা দেখা না, আশেপাশের মানুষ, গ্রাম, এগুলো দেখা। মেসেঞ্জোর দেখা হয়েছে ওখানে। তারপরে চলো একটু
আশেপাশের আদিবাসী গ্রামগুলো দেখে আসি। এইটা করতে করতে কোনোই সেখানে প্রজেক্ট করতে হবে বা ইনসেকে এখানে নিয়ে আসতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না, কথাই মাথাতেই ছিল না। তো ওখান থেকে গিয়ে আমরা এই আসনমণি বলে দিগল পাহাড়ি, আসনমণিতে দিগল পাহাড়ি বলে একটা গ্রাম আছে, আদিবাসী গ্রাম আছে, যেখানে আজকে ইমসে কাজ করে এবং বিগত প্রায় 30-35 বছর ধরে কাজ করছে। তো সেখানে উপস্থিত হয় এই পুরো মানে এই দলটা বেড়াতে বেড়াতে উপস্থিত হয়। চারিদিকে জঙ্গল, সে কতদিন আগেকার কথা বলছি, রাস্তাঘাটের কিছু ঠিক ঠিকানা নেই। সন্ধে হয়ে গেছে, সবাই সেখানে উপস্থিত হয়েছে, রাত্রে থাকবে কোথায়, ওখান থেকে মেসেঞ্জার ফিরে যাওয়াও মুশকিল। তো সেই পুরোনো দিনের একটা জিপ ছিল, আগেকার দিনে পুলিশের সে জিপ থাকতো না, উপরে ক্যানভাস দেওয়া জিপ, তো সেরকম একটা জিপে করে সবাই গেছে, থাকবে কোথায়। চারিদিকে খোঁজ হচ্ছে, ওখানে একটা ভাঙা ইউথ হস্টেল ছিল, সেই ইউথ হস্টেলটা ভাঙাই, কেউ ব্যবহার করে না। একজন ছিল যে ওই কেয়ারটেকার টাইপের, তাকে বলা হলো ভাই আমরা এখানে থাকবো। তো সে বললো ঠিক আছে, পারমিশনের কোনো ব্যাপার নেই। ওখানে নিজেরাই রান্না বান্না করে থাকা হলো, 2 দিন থাকা হলো, এবং ওই 2 দিনের মধ্যে সবাই গ্রামগুলো ঘুরে দেখলেন। আদিবাসী গ্রাম সেই যুগে প্রচন্ড দারিদ্র, প্রচন্ড মহাজনী শোষণ, নিরক্ষর, অধিকাংশ কেন 100% মানুষ নিরক্ষর, কুসংস্কার, হ্যাঁ, অনেক স্বাস্থ্য সংক্রান্ত অনেক ইস্যু রয়েছে। তো তখন 3-4 জন যারা ইনসেক্ট ছিলেন সেই সময় বললেন, তাহলে আমরা এখানে একটা কাজ শুরু করতে পারি, তো এখানে তো কাজ করার ক্ষেত্র রয়েছে, এখানে মানুষ এত বঞ্চনা এত শোষণের শিকার, এখানে কিছু তো এখানে করা যায়। তো তারা বসে রাত্রেবেলা ঠিক করলে আমরা এখানে বিষয়টা পড়বো, কে তার জন্য টাকা দেবে, কোথায় কি হবে, কোনো কোনো দিকে কোনো পরিকল্পনা নেই। ওখানে এসেছি, গ্রামটা দেখেছি, মনে হয়েছে এখানে কাজ করা যায়, কাজ করব। ওখান থেকে ওই গ্রুপের একজনকে বলা হলো তাহলে তুমি এখানে থেকে যাও, তুমি থেকে যাও, এবং এখানে তুমি সব মানুষগুলোই একটু পাগলাটেই ছিল, হ্যাঁ, আমি একরকম। বলবো, হ্যাঁ পাগলাটেই ছিল, কারণ সে থাকতেও রাজি হয়ে গেল। তার সে তখনও বিয়ে টিয়ে করেনি, পরে করেছিল, বললো, হ্যাঁ থেকে যাই। তো ওখানে আর তো সারাক্ষণ তো ইউজ হস্টেলে থাকা যায় না। এবার গ্রামে একজনকে ধরা হলো যে তোমার বাড়িতে আমাদের এই লোক থেকে যাবে, কেন না তোমাদের গ্রামে ঘুরে টুরে দেখবে, ভাষারও সমস্যা, আদিবাসী ভাষায় কথা বলে, হিন্দি। আর তখন এখন যেটা ঝাড়খণ্ড, ওটা তখন বিহার ছিল, অবিভক্ত বিহার ছিল। তো যাই হোক, সে ভদ্রলোক ওখানে থেকে গেলেন, আর অন্যরা আমরা ফিরে আসলাম। তো উনি তারপরে সেই ভদ্রলোক ওইখানে প্রায় 20-25 বছর ছিলেন, জীবনের 20-25টা বছর উনি ওই অঞ্চলে, ডাবলু নাম এমনি ডাকনাম, তিনি ওইখানে ওদের সাথে মিশে গিয়েছিলেন। এবং পরবর্তীতে ইমসে ওখানে যায়, আশেপাশের 30-40টা গ্রামে ইমসে আরো বেশি হবে, ইমসে প্রসারিত হয়, কাজ করে, এবং খুবই সফলভাবে কাজ করে। পার্টিকুলারলি সমমজুরি, ওখানে একেবারেই মহাজনী শোষণ ছিল, মহাজনী শোষণ বন্ধ করা। ওরা কোনোদিনই, এই আদিবাসী সাঁওতাল নারী পুরুষ কোনোদিনই ন্যূনতম মজুরি এবং সমমজুরি পেত না, সেইটা। মদের একটা খুব বড় প্রকোপ ছিল, সেই তার বিরুদ্ধে সাক্ষরতা, বয়স্ক সাক্ষরতা, এবং এমনি সাক্ষরতা তো আছেই, বয়স্ক সাক্ষরতা অভিযান, স্বাস্থ্য নিয়ে কথা, কুসংস্কার, ডাইনি প্রথা ইত্যাদির বিরুদ্ধে বড় আন্দোলন তৈরি করা। এবং এখনো কানু মুর্মু যিনি আছেন ইউসের পক্ষ থেকে ওখানে বর্তমানে রয়েছেন, তিনি তখন ভলেন্টিয়ার হয়ে যুক্ত হলেন, এবং আস্তে আস্তে একটা আন্দোলনের মতন ছড়িয়ে পড়লো। তো এইভাবে আমরা মানে ইনসেগত ভাবে আমরা গিয়ে পৌঁছালাম বিহার, তৎকালীন বিহার, এখনকার দিনের ঝাড়খণ্ডে। বালিয়া মানে আমাদের উড়িষ্যায় যাওয়াটাও সেই রকম ভাবেই। উড়িষ্যাতে যেহেতু আমাদের বাংলার সাথে উড়িষ্যার একটা বর্ডার আছে, উড়িষ্যাতে অনেক মানুষের সাথে চেনা জানা ছিল। অনেকেরই স্মরণ থাকবে, উড়িষ্যাতে 80-র দশকে সরকার থেকে ঠিক করেছিল যে উপকূলীয় অঞ্চলে 100টা গ্রামকে উচ্ছেদ করে ওখানে একটা ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি হবে, এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে মিসাইল টেস্টিং রেঞ্জ তৈরি হবে, এবং তাতে 100টা গ্রাম উচ্ছেদ হবে, এবং ওই গ্রামগুলো গরিব, যারা জেলে মৎস্যজীবী তাদের গ্রাম। এটা কি বালাসোর? এইটা বালেশ্বর, হ্যাঁ বালেশ্বরেই, মূলত কথা বালেশ্বরে, ভদ্রক পর্যন্ত ছিল না, পরবর্তীতে এটা সরিয়ে নিয়ে যাওয়া হয়, বালেশ্বরে আন্দোলন। এটা ভোগরাই বালিয়াপাল, ওরা বলতো ভোগরাই বালিয়াপাল ক্ষেপণাস্ত্র ঘাঁটি বিরোধী আন্দোলন, যেটা হতো মানে একটা মাটি বাঁচানোর লড়াই আর কি, জীবন জীবিকা বাঁচানোর লড়াই। সেই আন্দোলনেও ইমসে শরিক হয়ে যায়, প্রজেক্ট বলে না, আন্দোলন বলে, মানুষের আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য শরিক হয়। এবং তারপরে আন্দোলন সফল হয়, আরো অনেক সংগঠন এসে যুক্ত হয়, এবং আন্দোলন সফল হয়ে যাওয়ার পরে হয়তো সেই সংগঠনগুলো চলে যায়, ইমসে থেকে যায়। ওখানে স্থানীয় ইমসের স্ট্র্যাটেজিগত ভাবে ইমসে কোনোদিন বাইরে থেকে খুব লোক নিয়ে গেছে তা নয়, ওখানকার স্থানীয় মানুষদেরই নেতৃত্ব তৈরি করে। কারণ একটা আন্দোলন একটা একটা ওয়ান টাইম ব্যাপার, আন্দোলন শেষ হয়ে গেছে মানে সমস্যা তো সব সমাধান হয়ে যায়, রুটি রুজির যে সমস্যা, রোজকার জীবনের সমস্যা,
ওটা নিয়ে কাজ করতে করতে ইমসে ওখানে থেকে গেছে। এইভাবে নানান দিকে ইমসে জিওগ্রাফিক্যালি বর্ধমানের গল্পটাও খুব সুন্দর। বর্ধমানের গল্পটা বলারই মতন। একবার ইমসেতে আমার বাবা এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন, বাবা একটা চিঠি পান, চিঠিটা এসেছে তখন, এখনো আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বডি আছে তার নাম ক্যাপার্ট। তো যারা এই এনজিওদের সামগ্রিকভাবে বিষয়গুলো নিয়ে দেখাশোনা করতো, তাদের কিছু প্রজেক্ট দেওয়া, এই সমস্ত কাজকর্ম করতো। ক্যাপার্টের যিনি ডাইরেক্টর ছিলেন, বাবার কিছুটা চেনা জানাও ছিলেন তিনি। তো কারণ বাবা একটা সময় ক্যাপার্টের গভর্নিং বডিতে ছিলেন। ক্যাপার্ট থেকে একটা চিঠি আসে, চিঠিটা রিডাইরেক্ট করা হয়েছে। চিঠিটা এক জনৈক আগেকার দিনের জমিদার ক্যাপার্টকে লিখেছেন যে আমার বয়স হয়েছে, আমি আমার আর পরিবার কিছু কিছু নেই, আর আমার অনেক জমি জায়গা আছে, আমি এটা কোনো ভালো সামাজিক সংগঠনকে দিয়ে যেতে চাই, আমি সরকারকেই দিয়ে দিচ্ছি, সরকার তোমরা নিয়ে নাও, নিয়ে নিয়ে কিছু এখানে করো, আমার গ্রামে এসে তোমরা কিছু ভালো কাজ করো। সরকার দেখলো মহা যন্ত্রণা, সেই বর্ধমানের মধ্যে কোথায় রাস্তা নেই, নদী নালা, নদীর উপরে ব্রিজ নেই, ওখানে গিয়ে সরকার কি করবে? তো সরকার তখন ভদ্রলোক, মানে সরকারের যিনি প্রতিনিধি, তিনি ওই জমিদার ভদ্রলোককে লিখলেন যে আমি একটা ভালো সামাজিক সংগঠনের কাছে আপনার চিঠিটা পাঠাচ্ছি, আপনি কথা বলে দেখুন। তো বাবা তারপরে গিয়ে ওখানে কথা বলেন ভদ্রলোকের সাথে, এবং তাদের এতটাই সখ্যতা তৈরি হয় পরবর্তীকালে, একে অপরকে এতটাই ভালো লাগে। তো ওই জমিদার ভদ্রলোক, প্রাক্তন জমিদার ভদ্রলোক, তার একটা বেশ বড় একটা বাড়ি এবং জায়গা জমি ইমসেকে লিখে দিয়ে যান, এবং বলেন যে আপনি আপনার প্রতি আমার বিশ্বাস আছে যাতে মানুষের কাজে এটা লাগাবেন। তো ইমসে ওখানে মেয়েদের, যারা দুস্থ মহিলা, যাদেরকে কোথাও যাওয়ার নেই, তাদের জন্য একটা হোম তৈরি করে, এবং সেই হোমের কাজ প্রথম দিকে নিজেদের উদ্যোগেই শুরু হয়, পরের দিকে সরকারি অর্থ সাহায্য পায়, এবং সেই হোম এখনো খুব সুন্দরভাবে, খুব বড়ভাবে চলছে। আমি যে ভদ্রলোক দিয়েছিলেন, জমি দান করেছিলেন, আমার ইমসিটাকে পুরো পরিবারের মতন, তো সবাইকে আমরা মানে এইভাবেই ডাকি, ওনাকে সোনা দাদু বলতাম। তো সোনা দাদু প্রয়াত হয়েছেন, কিন্তু শেষ জীবনে উনি বলতেন আমার খুব ইচ্ছে করে ওই মেয়েদের ওইখানে, ওটাকে বিকের মতন জায়গাটা, ওখানে গিয়েই আমি থাকি। এইভাবে বর্ধমানে একটা বড় কাজ করা শুরু হয়েছে। এইভাবেই মানুষের সাথে যুক্ত হতে হতে প্রসার হয়েছে। জিওগ্রাফিক্যাল প্রসারটা কোনো স্ট্র্যাটেজি করে হয়নি, কোনো মানুষের সাথে আলাপ হয়েছে, সে ডেকেছে, কোনো জায়গায় যাওয়া হয়েছে, সেখানকার মানুষদের কথা ভেবে মনে হয়েছে এখানে কাজ করা যায়। অন্ধ্রপ্রদেশে যেমন দাসুজি যিনি আছেন, তার সাথে আলাপ, তিনি বলেছেন আসুন এখানেও কাজ করা যায়, সেখানে কাজ করা। আরাকুতে যে ভদ্রলোক কফি গ্রোয়ার্স এর মধ্যে কাজ করছে, যারা কফি প্লান্টেশন করে, তাদের সাথে আলাপ, তাদের কথা সমস্যা শুনে আমরা যেখানে মনে করেছি ইমসেগতভাবে আমরা কিছু করতে পারবো তাদের সাথে, তো সেইভাবেই প্রসারিত হয়েছে। কিছু কিছু প্রজেক্ট এসেছে, সরকারি, বেসরকারি, দেশি বিদেশি, ছোট ছোট ফান্ড। ইমসের ফান্ডের অবস্থা এককালে হয়তো এখনকার থেকে ভালো ছিল, বর্তমানে বিশেষ ভালো না, কিন্তু আমাদের আজকের দিনেও মনে হয় না যে টাকা যদি একদমই বন্ধ হয়ে যায়, মানে ফান্ডিং যদি বন্ধ হয়ে যায়, তাহলেও আমরা আমাদের সব কাজ বন্ধ করে ফেলি। কতগুলো জায়গা আমাদের খুব মনের কাছের জায়গা, কাছাকাছি জায়গা, সেই জায়গাগুলোতে কাজ চলবে। তো এই ধরনের বিভিন্ন জায়গাতে এখন বেশ, মানে আমরা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই এতগুলো রাজ্যে ছোট ছোট পকেটে কাজ করছি, এবং এটা একটা যাত্রা বলেই আমরা মনে করি, জার্নিটা চলছে। হ্যাঁ, এটা আপনার কথা শুনে এটা স্পষ্ট হলো যে ইমসের একটি সংগঠন হিসেবে ইমসের ভূমিকা কোনো সীমাবদ্ধ কোনো ডিপার্টমেন্ট তার নেই। সে বিভিন্ন ভাবে মানুষের কাছে পৌঁছতে চাইছে। তার কোনো লিমিটেড ডিপার্টমেন্ট হয় না যে আমরা শুধু এটা নিয়েই কাজ করব, ওটা নিয়ে করব না। এই ব্যাপারটা ইমসের শুরু থেকেই ছিল, তাই না, একেবারেই ঠিক। মানে আমরা, বলে না যে আমরা রিসোর্স অর্গানাইজেশন, আমরা শুধু ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি, বা আমরা শুধু মহিলাদের নিয়ে কাজ করি, বা শুধু কৃষকদের নিয়ে কাজ করি। জন্মলগ্নে এইমস এরকম ছিল না। একটা জিনিস ছিল, আমরা গরিব মানুষদের নিয়ে কাজ করি, আমরা তাদের স্বার্থ সংরক্ষণে, তাদের ভালোর জন্য কাজ করি। এইটাই আমার মনে হয় এক কথাতে বললে, যেখানে মানুষ শোষণ, বঞ্চনা, নিপীড়নের শিকার, ইমসে তাদের মধ্যে কাজ করে। সেটা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো ভাষাভাষী হতে পারে, নারী পুরুষ যে কোনো লিঙ্গের মানুষ হতে পারে। যে কোনো মানুষ যার নিড আছে, সেই নিড ওরিয়েন্টেড কাজ ইনসে বরাবর করেছে। আপনি ছোট্টবেলা থেকে, যেটা আপনি বললেন, আপনি একদম ছোট্টবেলা থেকে ইমসের সাথেই বড় হয়েছেন বলতে গেলে। এই 50 বছরের যাত্রাপথে তো নিশ্চয়ই অনেক ওঠাপড়া রয়েছে, ঘাত প্রতিঘাত রয়েছে। তো ইমসে কি ধরনের প্রতিকূলতা ফেস করেছে বা সেটা পেরিয়ে ওভারকাম করেছে আজকের জায়গায় পৌঁছেছে?
ক্ষতিগুলো তো একদম প্রথম দিন থেকেই ছিল, যখন মানুষের সাথে কাজ করতে গেছে, মানুষের স্বার্থ, গরিব মানুষের স্বার্থ নিয়ে কথা বলতে গেছে। ইমসের একটা বড় ভূমিকা ছিল অপারেশন যখন অপারেশন বর্গা হয়, তখন অপারেশন বর্গা তো নিশ্চয়ই রাজনৈতিক দল যারা ছিল, সরকার যারা ছিল, রাজনৈতিক দল বলবো না, সরকারের এজেন্ডা ছিল অপারেশন বর্গা করতে হবে। রাজনৈতিক দল সেই সময় বামপন্থীরাও একটা পজিটিভ ভূমিকা নিয়েছিলেন, কিন্তু এটাকে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে দেওয়া, যারা বর্গাদার তাদের নাম রেজিস্টার করা ইত্যাদি, এইগুলো করার ক্ষেত্রে ইমসে করতে গেছে, হাতে কলমে এই কাজটা করতে গিয়েছে, এবং এই কাজটা করতে গিয়ে আহ যাদের এটা স্বার্থে লাগছে তাদের কাছ থেকে প্রচন্ড পরিমাণে বিরোধিতা পেয়েছে। ইমসে কর্মীদের ধরে বেঁধে রাখা হয়েছে, মার দেওয়া হয়েছে, থানা পুলিশ কেস হয়েছে, ইমসের অফিস বাড়িতে একাধিকবার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সমস্ত পুড়ে গেছে। একটা ছোট ইন্টারেস্টিং গল্প বললে ভালো মজা লাগবে। একবার এরকম গ্রামে একটা বড় সভা ডাকা হয়েছে এই অপারেশন বর্গা প্রাসঙ্গিকতা, এবং মানুষের কেন যারা ক্ষেত মজুর তাদের গিয়ে নাম রেকর্ড করানো উচিত ইত্যাদি। তখন তখন সারা পশ্চিমবঙ্গেও এটা একটা উত্তাল বিষয়, কিন্তু সে অর্থে তো সেরকম ভলেন্টারি অর্গানাইজেশন যারা এইগুলো নিয়ে, মানে ভলেন্টারি ইমসের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে যে শুধু ফিলান্থ্রপিক কাজ করেনি তো, মানুষের অধিকার নিয়ে কাজ করেছে, রাইটস বেস কাজ করেছে। তো এরকম বেশি অর্গানাইজেশন ছিল না। তো ইমসে কাজটা করতে গেছে, এবং তখন কলকাতা থেকে সাংবাদিকরা গেছে ওটা কভার করতে, এবং সাংবাদিকরা, এটা একটা বড় নিউজ, তখন খবর কাগজে আসবে বিষয়টা। তো একটা অত্যন্ত এখনকার দিনে একদম এগিয়ে থাকা একটা চ্যানেল, তাদের দুজন সাংবাদিক গেছেন আর কি কভার করতে, এখনো তারা খুব নাম করা চ্যানেল। এবারে সেই সাংবাদিকরা, এত বড় চ্যানেলের সাংবাদিক, তারা যেখানে যান তারা একটা আপ্যায়িত হতে খুব অভ্যস্ত আর কি, তাদেরকে ভালো জায়গায় রাখা পায়, খাবার দাবার দেওয়া পায়। তো এইমসের তো সে সমস্ত বালাই নেই, এইমসের কোনো মিডিয়া স্ট্র্যাটেজিও কোনোদিন ছিল না। আমরা কাজ করছি, তোমার যদি মনে হয় কভার করবে এসো, না হলে এসো না। তো ওরা গেছে, যেতে যেতেই বিরক্ত হয়ে পড়েছে, মাঠ ঘাট ঠেঙিয়ে, কোনো গাড়ি টাড়ি নেই, বাসের মাথার উপরে চড়ে তাদেরকে নিয়ে যেতে হয়েছে। গিয়ে পড়েছে, ফিরতেও পারছে না, দুজন সিনিয়র সাংবাদিক গেছেন, মিটিং টিটিং তারা ভালো কভার করেছেন। তারপরে তাদের রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, খাবার কোথায়, পংক্তি ভোজন, বসে পড়ো, ওই ঘ্যাঁট আর খিচুড়ি টাইপের খেয়েছে, কিছু বলেনি, তারা খেয়েছে। তারপরে তারা বলেছে রাত্রে আমার শোবো কোথায়, একটা বাড়ির ছাদ দেখিয়ে দিয়ে বলা হয়েছে ছাদে উঠে শুয়ে পড়ো। আর সেই ছাদে ওঠারও সিঁড়ি নেই, বুঝছো, তো ছাদে ওঠার সিঁড়ি নেই, তো পাইপ বেয়ে উঠছে, পাইপ বেয়ে ছাদে উঠে বিখ্যাত সংবাদ মাধ্যমের সাংবাদিকদের বলা হয়েছে তোমরা ওখানে শুয়ে পড়ো। আর ইমসে অ্যাক্টিভিস্ট সব রকম তো তারা রিয়েলি পাইপ বেয়ে উঠলেন? হ্যাঁ, ওই পাইপ গ্রিল দিয়ে গিয়ে অন্যরা হেল্প করেছে, উঠে ছাদের উপরে তোমরা শুয়ে পড়ো। আর তারপরে তাদের আরো গ্রামে অন্য যারা কাজ করে ইমসের লোকজনেরাও শুয়ে আছে, এবং বলা হয়েছে যে রাত্রে যদি বিপদ দেখো এখান থেকে লাফ দিয়ে পালাবে, তোমাদের রক্ষা, মানে আমরা আলাদা করে আর কি রক্ষা করবো। তো ওই মশার কামড় রাত্রিবেলা, আর বা গ্রামের দিকে ঠান্ডা ঠান্ডাও পড়েছে, বেচারারা রাত্রে ওখানে শুয়েছেন। রাত্রের দিকে গ্রামের এই যে একটা দ্বন্দ্ব ছিল, যাদের যাদের থেকে জমি রেজিস্ট্রেশন হচ্ছে, মানে যারা জমিদার বলবো না, যারা জমির মালিক ছিল, তাদের সাথে তো এই যারা যারা জমি চাষ করতো কিন্তু মালিকানা নেই, তাদের তো একটা তখন দ্বন্দ্ব প্রতিদিনই লাগছে এই অপারেশন বর্গার প্রেক্ষাপটে। তারা এসে ওই বাড়িগুলোকে ঘিরে ফেলেছে, মানে এই যারা জমিদার বললে বেশি বলা হয়, জমির মালিক গোষ্ঠী আর কি। তো তখন এই সাংবাদিক দুজনকে বলা হয়েছে উঠুন উঠুন উঠুন, পালাতে হবে রাত্রিবেলা। এই তো এরা সারাদিন এরকম ভাবে, তাদের মনে হচ্ছে তারা অত্যাচারিত হয়েছে। তারপরে রাত্রিবেলা ওরকম ছাদে উঠে ঘুমাচ্ছিল, তাদেরকে মনে হয়েছে পালাতে হবে। তো পালানো জীবন তো বড় বালাই, তো তারা আমাদেরও অন্যান্য সহকর্মীদেরও আগে লাফিয়ে লাফিয়ে পালিয়েছেন। তো তখন তারপরে তাদেরকে কিছুটা আমাদের সহকর্মীরা একটু সেফ করিডোর দিয়ে তাদের, যাতে তাদের উপর মারধরটা কম হয়, নিয়ে গেছেন একটা জায়গাতে, বলছে আপনারা এখানে বসে থাকুন, সকালবেলা আরো সেফ জায়গাতে আপনাদের ভোরের আলো ফুটিয়ে নিয়ে যাওয়া হবে। ভোরের আলো ফুটেছে, তাদেরকে নিতে এসেছে এমসের কর্মীরা, সেফ জায়গাতে নিয়ে যাবে, যে তারা কেউ নেই। কোথায় গেল, ওখানে আশেপাশের লোকেরা ফার্স্ট বাস ধরে তারা পালিয়ে গেছে, তারা চলে গেছে। তো প্রতিবন্ধকতা, মানে এটা একটা মজার গল্প হিসেবে বললাম, কিন্তু নানান সময় মানে এই ধরনের প্রতিবন্ধকতা একদম যাদের যে যে গোষ্ঠীর স্বার্থে আঘাত লাগছে, তারা যেমন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আরো বড় আকারে পরবর্তীকালে কিছু হয়তো যারা স্বেচ্ছাসেবী সংগঠন, তাদেরও মনে হয়েছে যে
হয়তো ইমসে বেশি ভিজিবল, এটা তো থাকেই একটা মানে ইমসে না, হ্যাঁ ইমসে চায়নি কোনদিন, ইমসে কারোর সাথে কোনোদিন কম্পিট করতে চায়নি, কিন্তু অন্যরা ভাবছে কম্পিটিশন, আমাদের হয়তো পরিচিতি হচ্ছে না বা ইত্যাদি কিছু। কিন্তু তারা নানান সময় নানান কিছু ভুল বুঝিয়েছে মানুষকে, তারা খবর কাগজে উল্টো পাল্টা বিবৃতি দিয়ে অনেক কিছু কথা লিখেছে, পরবর্তীতে তার জন্য আবার খবর কাগজে লিখেই ক্ষমা চেয়েছে। সে অত্যন্ত হাস্যকর কথা, সমস্ত লিখেছে, টাকা আছে এই আছে সেই আছে, কোনোটাই সত্যি না। এইগুলো যেমন হয়েছে, তেমন আরো একটি প্রতিবন্ধকতার কথা যখন বলা হচ্ছে, এটা না বললেই নয়। বিহার সরকার যেখানে কাজ করার কথা আমি আগে বললাম, কাজ করতে গিয়ে বিহার সরকার ইমসেকে ব্যান করে দেয় একটা পর্যায়ে গিয়ে। কি কারণে ব্যান করে দিল সেটা কত সাল? এইটা? তো 80-র শেষের দিকে হবে। তখন ব্যান করে দিলে এই বলে যে এরা সবাই নকশাল, এখানে এখানে কাজ করছে আদিবাসীদের মধ্যে, এরা সবাই নকশাল, এটাকে ব্যান করে, সংগঠনটাকেই বিহারে ব্যান করে দেওয়া হয়। তো নকশালের সাথে ইমসের দূরে কোনো সম্পর্ক নেই। ইমসে ওই কয়েকটা 30-40টা আদিবাসী নামে তাদের মানুষদের লেখাপড়া শেখানো, ন্যায্য মজুরি, মহিলাদের অধিকার, তারপর ওরা শূকর পালন করতো, সেইগুলোই সমস্ত কাজ করছে সেখানেও, এবং জঙ্গলের অধিকারের উপরে কাজ করছে। যে জঙ্গল বলতে তো পুরো জঙ্গল আবৃত জায়গা, তো যাতে জঙ্গলের যে সত্যিকারের তাদের সাংবিধানিক অধিকার বা আইনি অধিকার সেটা তারা পায়, সে কাজ করছে। ওখানেও মহাজনী গোষ্ঠী বা যারা জঙ্গলের কাঠ কেটে পাচার করে তাদের গায়ে লেগেছে, লবি তাদের ভালোই ছিল, সরকারে তারা ব্যান করিয়ে দিয়েছে। তো এটা নিয়ে ইমসে আইনি পথেই লড়ে। ইমসে বিহার হাইকোর্টে গিয়ে কেস করেন যে এই আইনটা, প্রথমত ব্যানটাও সরকারি মহল থেকে এসেছে। আমরা ইমসের প্রচন্ড জনসমর্থন চিরকালই ছিল, তো ওই আদিবাসী গ্রামগুলোতে এই ব্যানের কোনো ছায়া দেখা যায় না। কিন্তু একটা সংগঠনকে যদি সরকার ব্যান করে দেয়, কাজ চালানো তো মুশকিল হয়। তো ইমসে কোর্টে হাইকোর্টে যায়, বিহার হাইকোর্টে যায়, এটা বোধহয় পাটনাতে ছিল তখন। এটা কেসটা বেশ কিছু বছর চলে, 1-2 বছর চলে, তারপরে কেসে সম্পূর্ণভাবে ইমসে জেতে। সরকারকে বলা হয় যে সম্পূর্ণ এটা একটা অভিসন্ধি জায়গা থেকে এটা ব্যান করা, যে ব্যান করার কোনো জায়গাই নেই, কোনো কারণই নেই, এবং সম্পূর্ণ সমমর্যাদায় ইমসেকে সেখানে আবার কাজ করতে সরকার থেকে দেওয়া হয় ইমসে। তো এটাও একটা বড় প্রতিবন্ধকতা, যেখানে সংগঠনকে পুরো ব্যান করে দেওয়া হচ্ছে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে সংগঠনকে ফিরে আসতে হচ্ছে। বিভিন্ন জায়গাতে কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা, ভোগরাই বাড়িয়াপাড়ের যে কথাটা বলছিলাম, সেখানে রাত্রিবেলা ওখানে জন আন্দোলন, মানুষের ইমসের সহকর্মীরা গিয়ে ওই মৎস্যজীবীদের বাড়িতেই রাতে এসেছেন, পুলিশ রেড করেছে রাত্রিবেলা। এখন ধরে নিয়ে চলে যাবে, এবং ধরে নিয়ে চলে যাওয়ার পরে আর কোনো অ্যাকাউন্টেবিলিটি তো নেই, কাউকে কোথাও পাওয়া যাবে না। তো সারা রাত হেঁটে বাংলা, মানে ওরা বর্ডার ক্রস করে, উড়িষ্যা থেকে বর্ডার ক্রস করে পশ্চিমবঙ্গে প্রবেশ করছেন অ্যাক্টিভিস্ট, এবং সেই তাদেরকে রাস্তা দেখিয়ে আনছেন ওই মৎস্যজীবী পরিবারের মহিলারা, কারণ ছেলেরা তো গিয়ে লুকিয়ে পড়েছেন পুলিশের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। তো এই পুরো যাত্রাপথে নানান সময় নানান রকম অভিজ্ঞতা, নানান রকম চ্যালেঞ্জ, প্রতিকূলতা, এবং প্রতিকূলতার কাছ থেকে বেরিয়ে আসার একমাত্র আমার মনে হয় ফর্মুলা ছিল মানুষের পাশে হিংসে ছিল, আর মানুষও হিংসের পাশে ছিল। এছাড়া আর কোনো বড় ফর্মুলা কিছু ছিল না। টাকা কড়িতে যেখানে যেখানে লিগাল ব্যাটেলের মধ্যে যেতে পেরেছে সেখানে গেছে, সেটা কমই। উড়িষ্যাতেও প্রচুর কেস কাছারি ছিল, অফিস জ্বালিয়ে দিয়েছে, সেটা অফিস বীরভূমেও জ্বালিয়ে দিয়েছে, অফিস উড়িষ্যাতেও জ্বালিয়ে দিয়েছে, আবার সেখান থেকে ইমসে উঠে দাঁড়িয়েছে। কারণ যে কাজটা করছে তার একটা, এখনো করছে এবং আগেও করছিল, তার একটা প্রাসঙ্গিকতা ছিল, মানুষ পাশে ছিল এই ক্ষেত্রে, এবং সব রকম রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে ছিল। তো এই জায়গার থেকে তাই মানুষের কাছে আবার ফিরে যেতে পেরেছে। মানুষ সবসময় পাশে ছিল ইমসের, মানুষের অভাব হয়নি ইমসের। আজকের দিনেও 50 বছর পার করেও ইমসে জলজল করছে। আমার যেটা এখন জানার ইচ্ছে, ইমসে যখন কাজ শুরু করেছিল সেই 70-এর দশক বা 80-র দশক, তখনের যে আর্থসামাজিক পরিস্থিতি আর আজকে 2025-এর আর্থসামাজিক পরিস্থিতি তো একেবারেই ভিন্ন। তো সেই অবস্থায় দাঁড়িয়ে ইমসে যা কাজ করেছে, আজকের দিনে দাঁড়িয়ে এমসি যা কাজ করছে, তার প্রকৃতিগতভাবে কতটা আলাদা? মূলটা আলাদা আমি বলবো না, কারণ আজকে 1970 সালেও বহু মানুষ দারিদ্র সীমার নিচে বাস করতেন। আজকে যতই আমরা পরিসংখ্যান দিয়ে বলি যে হয়তো মাত্র 30% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করেন, কিন্তু কিন্তু যারা দারিদ্র সীমার উপরে বাস করেন তাদেরও অর্থনৈতিক অবস্থা ভালো না। মৌলিক মানবাধিকার যেগুলো আমাদের সংবিধান আমাদের দিয়েছে, সাংবিধানিক অধিকার, সে যুগেও বহু মানুষের ছিল না, এখনো বহু মানুষের নেই। মূল জায়গাটা যেখানে শোষণ, দারিদ্র, বঞ্চনা, সেগুলো খুব পাল্টিয়েছে তা না, বাইরের ফর্মটা, আকারটা পাল্টিয়েছে।
তীব্রতাটা, ইন্টেন্সিটিটা কোথাও কোথাও পাল্টেছে। আজকে আমরা যখন ছোটবেলায় গ্রামে যেতাম, একদম সাদামাটা ভাবেই বলছি, তখন আমরা দেখতাম হয়তো একজন মহিলা, একটা বাড়িতে হয়তো মা মেয়ের একটাই শাড়ি। হ্যাঁ, মা যদি বাইরে বেরোচ্ছে, মেয়ে তখন বেরোতে পারে না, আবার মা বাড়িতে ঢুকলে মেয়ে কখন বেরোতে পারে। আজকে সেই তীব্র দারিদ্র্যটা আমরা আজকে দেখতে পারি না। অধিকাংশ সময়ই আমরা দেখতাম যে বাচ্চারা হয়তো স্কুলে যাচ্ছে না, বাচ্চাদের যথেষ্ট জামা কাপড় নেই, শীত বস্ত্র নেই মানুষের। এই জায়গাগুলোতে হয়তো, একদম বেসিক জায়গাগুলোতে হয়তো হেলথ সেন্টার আছে। এখন স্কুলগুলো তাদের কি কোয়ালিটিতে চলে সেটা অন্য কথা, চলছে, অঙ্গনওয়াড়ি সেন্টার আছে ইত্যাদি। কিন্তু তারপরেও মানে শুধুমাত্র এইটুকুতেই তো মানুষের চাওয়া পাওয়া বা মানুষের ন্যায্য অধিকারের শেষ হয় না। মানুষের যে বিভিন্ন মানুষ এখন সরকারের কাছে ভাতা পায়, নানান ভাতা পায়, ভাতা পাওয়ার মাধ্যমেও তার অধিকার শেষ হয়ে যায় না। তো ভাতা পাওয়াটা একটা মধ্যবর্তী পথ, তাকে তো যেতে হবে সেই জায়গাতে যেখানে সে তার সমমর্যাদায় একটা জীবন জীবিকা নির্বাহ করতে পারবে, সে নিজের মতন করে দেশের উন্নয়নের একটা রূপরেখা তৈরি করতে পারবে। এইগুলো সব অধরাই রয়ে গেছে। আমরা পঞ্চায়েত নিয়ে হিংসে একখানে অনেক কাজ করেছে। একটা সময় পঞ্চায়েতে হয়তো সাধারণ মানুষের গিয়ে বসাটাই মুশকিল ছিল। এখন হয়তো মানুষ গিয়ে বসছে, কিন্তু সবাই কি বসতে পারছে, সেই ইনক্লুশনটা হয়নি। মহিলাদের নিয়ে একটা গ্রাম সভা হয়, অর্ধেক মহিলা জানেনই না যে তাদের নিয়ে গ্রাম সভা হয়। আমরা যখন শুরুতে কাজ করেছি, তখন যে রকম ডোমেস্টিক ভায়োলেন্স, মেয়েদের সাথে যে ধরনের গার্হস্থ্য হিংসার ইত্যাদি ব্যাপারটা ছিল, কিছুটা ফর্ম বদলালেও আজকের দিনেও আমরা দেখি পণপ্রথার জন্য মেয়েরা হ্যারাস্ট হচ্ছে। অনেকগুলো বিষয় রয়ে গেছে যেগুলো প্রায় একই রকম রয়ে গেছে। কিন্তু এর পাশাপাশি অ্যাসপিরেশনের জায়গাতে, মানুষ যে জায়গাতে পৌঁছতে যায়, যে জায়গাতে দিচ্ছে, কিছুটা পরিবর্তন তো এসেইছে। তো যে কোনো কিছু, যে কোনো সংগঠন হোক বা যে কোনো ব্যক্তি হোক, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে প্রাসঙ্গিকতা চলে যায়। তো ইমসে ইমসেও সেই কাজটা করেছে। আগে একটা সময়, আমি যেটা একটা উদাহরণ দিলেই ব্যাপারটা স্পষ্ট হবে। আগে একটা সময় অপারেশন বর্গা ক্যাম্পেইনে এমসে মানুষকে নিয়ে এসেছে মোবিলাইজ করে। এখন তো আর সেটা কোনো রেলেভেন্ট জায়গা না। এখন তাহলে কোনটা রেলেভেন্ট জায়গা, যে এই যারা কৃষক, ক্ষুদ্র কৃষক, তারা তাদের ফসলের যাতে ন্যায্য দাম পায়, তারা যে পদ্ধতিতে চাষবাস করছেন সেটা যদি বিষমুক্ত, রাসায়নিক সারমুক্ত চাষ হয়, তাহলে তারা যে ফসল উৎপাদন করবেন তার যদি সঠিক বাজারটা পান। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে আজকে অপারেশন বর্গার ক্যাম্পেইন এবং রেজিস্ট্রেশনের জায়গা থেকে ইমসে এখন ফার্মার্স প্রডিউসার্স কোম্পানিগুলোকে রেজিস্ট্রেশন করাচ্ছে, তাদের নানান রকম ট্রেনিং দিচ্ছে, তাদের প্রোডাক্ট গুলোর ভ্যালু এডিশন কিভাবে হয় সেদিকটা দেখছে। এবং এর মধ্যে মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের আরো সামনের সারিতে নিয়ে আসা, যেটা তুমি বলছিলে যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটও বদলেছে। সেলফ হেল্প গ্রুপ তো ইমসে শুরু করেনি, কিন্তু সেলফ হেল্প গ্রুপ এখন বড় আকারে একটা বাস্তব আমাদের দেশে, শুধু পশ্চিমবঙ্গে না। কিন্তু সরকারি প্রকল্প তার নিজের ধারাতে চলে। আজকে এখানে সরকারি প্রকল্পের সমালোচনা করার জন্য আমরা বসেনি, কিন্তু করলে অনেক সমালোচনা করা যায়। কিন্তু সেই সুযোগগুলো এই সেলফ হেল্প গ্রুপের নামে অনেক মহিলা এক জায়গায় এসেছেন, সেই মহিলাদের আরো কিছু ইনপুট দেওয়া যায় কিনা, তাদের আরো ক্ষমতায়ন করা যায় কিনা, সেই জায়গাতে ইমসে কাজ করে, তাদের বিভিন্ন পেশাতে। আমরা ইমসে বর্তমানে আমাদের একটা ফোকাস হচ্ছে, আমরা মনে করি যে রাইট টু লাইভলিহুড ইজ অলসো ফান্ডামেন্টাল রাইট। নিজের সসম্মানে জীবন জীবিকা উপার্জন করা এবং নিজের জীবনের মানকে উন্নত করা, এটাও একটা মৌলিক অধিকার। এবং মহিলাদের এক্ষেত্রে সমান সুযোগ এবং সম্মান পেতে হবে। আমরা জমি নিয়ে, মহিলাদের জমির অধিকার নিয়ে, এখন আমরা জমির অধিকার নিয়ে চিরকালই কাজ করছি। এখন আমরা দেখছি যে মহিলাদের জমির অধিকার নিয়ে কাজ করা বা কথা বলা খুব বেশি পরিমাণে দরকার। হয়তো এখন অনেক মানুষের কাছে জমি আছে, কিন্তু কতজন মহিলার কাছে জমি আছে? আমরা জানি যে আমরা একটা রাইট টু ইনফরমেশনের একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, সরকারের কাছেও তথ্য নেই যে কত মহিলার এককভাবে তাদের নামে জমি রয়েছে। পাট্টা যেগুলো সরকার দিয়েছে সেটা জয়েন্ট নামে দিয়েছে, কিন্তু পারিবারিক ভাবে এখনো ভাইদের নামে জমি থাকে, বাবার নামে, কাকার নামে, জ্যাঠার নামে, মায়ের নামে, মেয়ের নামে জমি থাকে না। কারণ আমাদের এই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে মেয়েদেরকে মনে করা হয় যে পরের ধন, আমি পড়াশোনা করিয়ে লালন পালন করে বড় করব, তারপরে বিয়ে দিয়ে দিলে কর্তব্য শেষ। তাদের যে বিয়ে ছাড়াও আর একটা জীবন আছে, এবং বা বিবাহিত হয়ে গেলেই যে তার জীবনের সমস্ত কিছু মানে যা পাওয়ার ছিল পাওয়া হয়ে যায় না, সেই জায়গাটার একটা। এবং জমি শুধুমাত্র তো জমি নয়, জমি একটা পায়ের তলার বড় মাটি। অর্থনৈতিক ভাবে যে কোনো মহিলাকে এবং যে কোনো পুরুষকেও জমি যদি তার নামে থাকে, একটা যে জোর দেয় নিজের জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার, নিজেকে অর্থনৈতিক ভাবে সবল করার, এই জায়গাগুলো একটা বড় কাজ। আর একটা বড় কাজ হচ্ছে যেটা
প্রকৃতি পরিবেশ সংক্রান্ত কাজ। প্রকৃতি পরিবেশ তো ভয়ানক রকম বদলেছে, দূষণ বেড়েছে। আমরা কথায় কথায় ক্লাইমেট চেঞ্জের কথা বলি। আমরা এখন যখন নামখানা সুন্দরবনের দিকে যাই, আমরা দেখেছি কিভাবে বারবার সাইক্লোন, প্লাবন হয়ে প্রচুর মানুষ অসুবিধার মধ্যে পড়ে। আমরা একটা গঠনমূলক কাজ করব বা সরকার একটা গঠনমূলক কাজ করবে, একটা গ্রামের উন্নয়ন করবে, 10 বছর 20 বছর লাগবে, একটা সাইক্লোন একদিনে সব ধ্বংস করে দেবে। তো সেই জায়গাতে এই যে বারবার সাইক্লোন হচ্ছে, তো কি করা যায়? এখন প্রকৃতির উপরে তো আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু কিভাবে কতটা এদের সুরক্ষিত করা যায়? কোন ধরনের ম্যানগ্রোভ লাগালে, কোন ধরনের গাছ লাগালে, কোন ধরনের কৃষিকাজ করলে সাইক্লোনের প্রভাব থেকে আমরা কিছুটা প্রভাব আমরা কমাতে পারি? কি ধরনের আমরা পরিবেশ মানে ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব টেকনোলজি বা এনার্জি ইউজ করতে পারি, এগুলোর উপরেও আমরা কাজ করছি। এবং আরেকটা কথাও এই প্রসঙ্গে বলাই যায়, এবং একদমই ভীষণ প্রাসঙ্গিক কথা, এই যে আমাদের সবার হাতে মোবাইল, এখন এটা আমাদের জীবনের অঙ্গ। 70 80 90 এর দশকে এটা আমাদের জীবনের অঙ্গ ছিল না। মোবাইল ফোন অনেক সুবিধা করে দিয়েছে, কিন্তু তার সাথে সাথে একটা জানলা খুলে দিয়েছে অসংখ্য অসুবিধা এবং নিরাপত্তাহীনতা আমাদের ঘরে চলে এসেছে। সেটা এই মোবাইল ফোনে ফেসবুকে ফলস প্রোফাইল করে মেয়েরা ট্রাফিকড হচ্ছে। মেয়েরা চিরকালই আমাদের বর্ডার এলাকাতে এবং বিপন্ন জনগোষ্ঠীর মেয়েরা চিরকালই ট্রাফিকড হয়েছে, কিন্তু মোবাইল এখন সেখানে একটা নতুন টুল ট্রাফিক নিয়ে। মোবাইল একটা টুল বয়স্ক মানুষদের থেকে টাকা চুরি করে নেওয়ার অনলাইনে। মোবাইল একটা টুল নানানভাবে মানুষকে ঠকানো। এই জায়গাগুলোর উপরও আমরা মানে একদম প্রিসাইসলি এই বিষয়টার উপরে সাইবার সিকিউরিটি, মোবাইল কি করে ইউজ করবেন এবং সোশ্যাল মিডিয়াতে কতটা থাকবেন কতটা থাকবেন না, সোশ্যাল মিডিয়ার কি বিশ্বাস করবেন এবং কি বিশ্বাস করবেন না, আর কিভাবে সোশ্যাল মিডিয়ার ভালো জিনিসটা কাজে লাগিয়ে নিজের জীবনকে সমৃদ্ধ করবেন, এটার উপরও আমরা এখন বর্তমানে কাজ করছি, অনেক জায়গাতেই কাজ করেছি। আর তো এই কতগুলো আমি মানে খুচরো উদাহরণ দিলাম বোঝানোর জন্য যে কিভাবে কাজের প্রকৃতি চেঞ্জ হয়েছে। কাজের প্রকৃতি চেঞ্জ হয়েছে, কিন্তু কাজের মূল উদ্দেশ্য চেঞ্জ হয়। উদ্দেশ্য সেই একই উদ্দেশ্য নিয়ে ইমসে কাজ করছে, একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসার মানুষের জীবনে। একেবারেই। যে আদর্শ থেকে ইমসে কাজ শুরু করেছিল সেই আদর্শ আজও অক্ষত রয়েছে। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ইমসে বলতেই একটা শব্দে যদি আপনি ইমসেকে যদি আপনি ডিফাইন করতে চান, বা দুটো শব্দ, সেটা কি হবে? একটা গণসংগঠন। আচ্ছা। এটা একটা গণসংগঠনেরই একটা রাজনৈতিক দল তো কোনোভাবেই ছিল না, রাজনৈতিক দল নয়, এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠনের থেকেও বেশি বড় গণসংগঠন। এবং ইনসে একটা প্যাশন, এটা একটা প্যাশন। যারা ইমসেতে আজকেও কাজ করে তারা কেউ এখানে চাকরি করতে আসেন। হ্যাঁ, তো অবশ্যই প্রত্যেকেরই কিছু টাকা পয়সার নিড আছে, সেটা ইনসে মিট করার চেষ্টা করে, কিন্তু এটা বোধহয় একটা ভালো লাগা জায়গা, একটা প্যাশনের জায়গা, যেখানে যেটা একটা স্পেস, যারা কাজ করতে চান মানুষের সাথে বিভিন্ন ইস্যুতে, আধুনিক বর্তমানের ইস্যু হোক, আগেকার দিনে যে যে ইস্যুগুলো একদম মৌলিক ইস্যু, চিরকালের ইস্যু হোক, বর্তমানের ইস্যু, কাজ করার একটা ক্ষেত্র, একটা প্যাশন, মানুষের পাশে থাকার একটা জায়গা। এটা ইমসের এটাই পরিচয়, মানুষের পাশে থাকার একটা জায়গা যেখানে মানুষ প্যাশনেটলি নিজের মতন করে কাজ করবে। আপনার কথা শুনে আমার হঠাৎ আর একটা কথা মাথায় এলো, যে আপনি এক্ষুনি বললেন যে এখানে যারা কাজ, মানে এখানে টাকাটাই মূল কথা নয় শুরু থেকে। আর ইমসে যেহেতু শুরু থেকেই সমাজ সেবার উদ্দেশ্যে নিয়োজিত, সমাজ সেবারও আমরা জানি কোনো শেষ নেই, একবার সমাজ সেবা শুরু করলে তার কোনো অন্ত নেই। তো আমি 2025-এ দাঁড়িয়ে, এমন একটা সময় যেটা খুব কর্পোরেট একটা সময়, খুব পণ্যায়িত একটা সময়, খুব সেই সময় দাঁড়িয়ে যদি এক যুব সম্প্রদায়, ইউথস, যারা সম্যকভাবে সমাজ সেবার সঙ্গে পরিচিত নয়, তাদের মোটিভেট কি করে করা যেতে পারে? একদম ব্যক্তিগতভাবে আমি এটা উত্তরে বলবো যে সমাজ সেবার আগেও নিজের কথাটা ভাবুক তরুণ সমাজ। নিজের কথা, নিজের ভবিষ্যতের কথা ভাবুক। এবং নিজের ভবিষ্যতের কথা ভাবতে গেলেই পরিবারের কথা ভাবতে হবে, পরিবার থেকে তার চারপাশের প্রতিবেশীদের কথা ভাবতে হবে, এবং তারপরে সে রাজ্য, দেশ, সমাজের কথা ভাবতে পারবে। যে মানুষ নিজে যার কাছে এটা পরিষ্কার না যে আমি নিজে কি করতে চাই, আমি কি আদর্শে বিশ্বাস করি, সে সমাজকে কোন পথ দেখাবে। এবং এর পাশাপাশি এটাও বলা দরকার, আজকালকার যুগে যারা তরুণ তরুণী, তাদের মাথাতে অনেক নতুন আইডিয়াজ আছে। তারা একদম এবং টেকনোলজিকে কাজে লাগিয়ে তারা অনেক ভালোভাবে তারা সমাজের সেবা বা মানুষের সেবার কাজটা করছেন। এখন বার্তা বা তাদের কাছে তাদেরকে আমরা কিভাবে ভাবাবো, এই ক্ষেত্রে
এটা তো একটা সামগ্রিকভাবে একটা সমাজেরই একটা কর্তব্য যে এদেরকে ভাবানো, তরুণ প্রজন্মকে, তাদের উত্তরসূরি যারা, আমাদের যারা উত্তরসূরি পরবর্তী প্রজন্ম, তাদের ভাবানো আমাদের কর্তব্য। যেটা তুমি বললে ভীষণ রকম একটা কন্যায়িত একটা সমাজ, মানে মেটেরিয়ালিস্টিক একটা নিওলিবারাল সোসাইটিতে আমরা বাস করি। সেখানে না পুরো, আমরা জানি এটা বললে খুব তাত্ত্বিক শোনাবে, কিন্তু সমস্ত কিছুর ক্ষেত্রেই সমস্ত কিছুর বিষয়েই আমরা শুধু নিজেদের কথাটা সবার আগে ভাবি, এবং সেটাই স্বাভাবিক। আজকে আমরা আগে যেটা আলোচনা করছিলাম, পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, হ্যাঁ, নিবিড় ভোটার তালিকা সংশোধন। এইটার একটা বিশাল বড় সামাজিক দিক আছে, কিন্তু আমরা প্রত্যেকেই নিজের ফর্মটা নিয়ে ব্যস্ত আছি। আমার ফর্মটা যদি হয়ে যায়, আমার ফর্মে যদি আমি মোটামুটি মিলিয়ে দিতে পারি, আমি আর অন্যের কথা ভাবছি না অন্যদের কি হবে, জেনুইন কেসের অন্যদের কি হবে। তো যদি আমি এতটাই আত্মকেন্দ্রিক হয়ে যাই, তো তাহলে আমি বড় কিছু বা অন্যদের জন্য কিছু ভাবতে পারবো না। আর চিরকালই যারা আমাদের যারা পথপ্রদর্শক ছিলেন, যারা বড় মানুষ, যারা মনীষী, তারা আমাদের কি বলেছেন, যে বলেছেন যৌবনেই নাকি মানুষের হৃদয় সব থেকে প্রশস্ত থাকে, যৌবনেই নাকি স্যাক্রিফাইস করতে পারে সব থেকে বেশি। তো তরুণ তরুণীদের এমন একটা র্যাট রেসে আজকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আজকের দিনে রাজনীতি, আজকের দিনে সমাজনীতি, যে তাদের হৃদয়ের প্রশস্তি দেখানোর জায়গা নেই। তারা দুবেলা ওই রুটি রুজি জোগাড় করার জন্য তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। তারপরেও আমার মনে হয় যে চেঞ্জ মেকার হিসেবে যদি আগামী দিনে আমরা দেখি, এই তরুণ প্রজন্মই হবে। একটা সময় তারাও বুঝতে পারবে যে শুধু নিজেদেরটা নিয়ে একা একা বিচ্ছিন্নভাবে বাঁচা যায় না, বিচ্ছিন্নতার কোনো ভবিষ্যৎ নেই, একসাথে বাঁচতে হবে। আমরা যখন পরিবেশের কথা বলছি, পরিবেশ দূষণ যখন হয়, সেটা তখন ঘরের দরজা জানলা বন্ধ করে শুধু আমি আমার জন্য আটকিয়ে ফেলবো, সেটা করা যায় না। যদি শহরে কোনো বড় রকম অশান্তি তৈরি হয়, শুধু আমি আলাদা করে নিজে নিরাপত্তায় থাকবো, সেটাও করা যায় না। আহ একইভাবে যদি মহামারী হয়, যদি মন্বন্তর হয়, বা যাই হোক, বা কোনো বড় রকম রাজনৈতিক পালাবদল হয়, সবকিছুর আঁচ আমার উপরে এসে পড়বে। তো কোথাও একটা নাগরিক চেতনাটা তাদের মধ্যে জাগ্রত করা, তাদের পড়াশোনা করা শুধু মোবাইল আর গুগল পড়লে তো আর হয় না। আমার মনে হয় পড়াশোনার জায়গাটা, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, মানুষের অ্যাটেনশন স্প্যান একদম কম। আমরাও সোশ্যাল মিডিয়াতে কথা বলছি এখানে বসে, কিন্তু এই যদি এটা 30 মিনিট কি 40 মিনিট আমরা রাখি সোশ্যাল মিডিয়াতে, 30-40 মিনিট কেউ দেখবে বলে আমার মনে হয় না। মানুষের দেখার স্টাইলটা 30 সেকেন্ড। 30 সেকেন্ডে কেউ কোনো খুব ফান্ডামেন্টাল পড়াশোনা করতে পেরেছে এবং নিজের চিন্তা চেতনা বিকশিত করতে পেরেছে বলে আমার জানা নেই। মানে ইতিহাসে কখনো আমরা দেখিনি, আগামী দিনে যদি ভবিষ্যতে কি হবে বলতে পারি না। সুতরাং আরো একটু আহ পড়াশোনা করা, আগ্রহী হওয়া, আহ এইগুলো দরকার। তো আমরা এগুলো বলতে পারি, আমার যেহেতু আমাদের একটা বয়সে আমরা পৌঁছেছি, আমাদের এই অভিজ্ঞতা থেকে আমরা আজকে যারা তরুণ সমাজ, তাদের জন্য এটা বলতে পারি। তাদের মধ্যে নেই আমি এটা বলছি না, অনেকে আছে। এগুলোই আহ্বান, যে নিজেকে জানো, পরিবারকে জানো। ভালো শিক্ষাটা পরিবার থেকেই শুরু হয়। তো পরিবার, যে একটা পরিবার যদি অসাম্প্রদায়িক হয়, একটা পরিবার যদি তার আশেপাশে মানুষের প্রতি সহমর্মী হয়, তো তাহলে ছেলেমেয়েরাও সেরকম শেখে। হুম, পরিবার, যেখান থেকে একটা তরুণ তরুণী শিখছে, ফ্যামিলি, স্কুল, ইউনিভার্সিটি, তার তার শিক্ষকদের কাছ থেকে, বাবা মার কাছ থেকে। বাবা মা প্রথম শিক্ষক, তারপরে তার চারপাশের বন্ধু বান্ধব, তারপরে তার যারা টিচার্স, তারা। এই জায়গাগুলোতে অনেক হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরেও হতাশ হওয়ার কিছু জায়গা নেই। আমার মনে হয় আগামী দিনে আরো কাজ করার জায়গা, এবং হয়তো ইমসের জন্য এগুলো আগামী দিনে কাজ করার জায়গা। কাজের ফোনটা যেভাবে পাল্টাচ্ছে, বা আমি ভীষণভাবে মনে করি ইমসে আজকে 50 বছরের যাত্রা পথ, মানে পথ অতিক্রম করে এসেছে। আমরা সবাই খুব আনন্দিত, আমরা এটা খুব সেলিব্রেট করেছি। কিন্তু আমার বারবারই মনে হয় আগামী 50 বছর পরে, আজকের থেকে 50 বছর পরে আমরা থাকবো না, বা যারা থাকবে তোমার কম বয়স, তাদের এই অনেকটা বয়স প্রশ্নটা হবে। করতে যাচ্ছিলাম আপনাকে, যে আগামীতে ঠিক কিভাবে দেখতে চান আপনি? ঠিকই, এখন ইমসেতে যারা আছেন তাদের মধ্যে, ইমসে একদম যারা সহকর্মী রয়েছেন, তাদের একটা বড় অংশ, বা একটা অন্তত সাইজেবল অংশ মধ্যবয়সী। এবং তরুণ তরুণীরাও আছে, আহ আপেক্ষিক সংখ্যায় হয়তো তুলনামূলকভাবে কম। এর তো একটা কথা তুমি আগেই বলছিলে যে এরা আসবে, এদেরকে উদ্বুদ্ধ করে আমরা কি করে নিয়ে আসবো। এর কোনো সহজ উত্তর নেই, এটাও একটা প্রক্রিয়া। তাদেরকে যদি আমরা ভাবাতে পারি, তাদেরকে এক্সপোজার দিতে পারি, একটা পার্সেন্টেজ আসবে, আর একটা পার্সেন্টেজ আসবে না, কারণ আজকে জগৎটাই এরকম কনজিউমারিস্টিক ইত্যাদি। তারা এখানে তো সেইটা হবে না, সেভাবে আসবে না।
কিন্তু আগামী 50 বছর পরেও আজকে ইমসের একজন সহকর্মী বা ইমসের একজন কর্মী হিসেবে আমি চাই যে ইমসে থাকুক, স্বমহিমায় থাকুক। 50 বছর পরে মানুষের যেগুলো দরকার সেইগুলো নিয়ে সেই ইস্যুতে কাজ করুক। আজকের ইস্যুতে হয়তো ইস্যুটা রেলেভেন্ট নাও থাকতে পারে, 50 বছর পরেও মানুষের ইস্যু থাকবে। যতদিন মানুষ থাকবে, মানুষের ইতিহাস থাকবে, ততদিন ইস্যু থাকবে। তার জন্য আমার ইচ্ছা এবং আমি চাই যে তরুণ প্রজন্ম আরো বেশি করে এই কাজের মধ্যে আসুক। এর কোনো বিকল্পই নেই। এবং এবং একটা মিশ্রণ, যারা অনেকে বয়স হয়েছে এই কাজগুলো করেছেন, তাদের কাছে অভিজ্ঞতা আছে, আর তরুণদের কাছে অনেক এনার্জি আছে, অনেক নতুন স্বপ্ন আছে, নতুন ভাবে দেখার চোখ আছে। এই দুটোর একটা সংমিশ্রণ দরকার। এমনি ইমসে কালচারটা আমরা এভাবেই করতে চাই যে ডমিনেট করা না, কেউ কাউকে উপর থেকে চাপিয়ে দেওয়া না, একটা চর্চা, এই চর্চার মধ্যে দিয়ে একটা পথ তৈরি করা যেটা আগামী দিনের জন্য রেলেভেন্ট। এরকম না যে আজকে আমরা 10টা কাজ করছি, 10টা কাজই করতে হবে, কোনো একটা কাজও যদি ইমসে ভালোভাবে করতে পারে সেটাই সার্থক। এবং এটাও বলা দরকার, 50 বছর পরে সত্যি যদি মানুষের প্রয়োজনটা থাকে তবেই ইমসে থাকবে। আর যদি মানুষের প্রয়োজন না থাকে, যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে ইমসে কাজ করতে শুরু করছিল, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য যদি পূরণ হয়ে যায়, তাহলে ইমসে খুব আনন্দের সাথে থাকবে না। সেখানে না থাকাটাই আমাদের অর্জন। ঠিক। এটাও মনে হয় দিদি যে ইনসে যে বিষয়গুলোর উপর কাজ করছে, মানুষের যে যে প্রয়োজনগুলো মেটাতে ইনসে দায়বদ্ধ, সে প্রয়োজনগুলো খুব তাড়াতাড়ি মিটবারও নয়। মানে সেটা এগুলো বোধ অনন্তকালই মানুষের এই প্রয়োজনগুলো থেকে যায়, মানুষ এই বেসিক নিডস গুলো থেকে যায়। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কথাই বলছি, আপনি শুরু থেকে একেবারে ছোটবেলা থেকে হিংসেকে দেখছেন। আপনার বাবা বিপ্লব আলীর প্রতিষ্ঠা করেছেন এই সংগঠন। তারপর ধীরে ধীরে দায়িত্বটা আপনার হাতে এসছে, আপনি এখন কাজকর্ম করছেন। তো হিংসেকে ঠিক আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখেন? ব্যক্তিগতভাবে তো ইমসে হচ্ছে আমার একটা দিদি, এইভাবেই বলা যায়। কারণ বাড়িতে এরকম ভাবেই দেখেছি, আমি একটি সন্তান, তো ইনসে আরেকটি সন্তান। হ্যাঁ, তো মা বাবা দুজনের কাছেই আর কি পুরো একেবারেই, আমি একদম আক্ষরিক অর্থে বলছি, এরকম যে অ্যাটেনশন স্প্যান মানে আমার বাবা বড় সময়, একটা দীর্ঘ সময় আমি কোন ক্লাসে পড়ি জানতো না। হ্যাঁ, মা সেদিকে অবশ্য দায়িত্ব নিয়েছিল। প্রত্যেকটা সময় যখন আর্থিক সংকট ইনসের গেছে, মা চাকরি করতো, সরকারি চাকরি করতো, টাকা পয়সা দিয়ে লালন পালন করা একটা সেই জায়গা, সেই ধরনের অ্যাটাচমেন্ট, স্নেহ, মমতা ছিল। এবং একটা ছোটবেলাতে রাগও হতো, আরে ইমসে তো সবাই চলে যাচ্ছে, মানে ইমসেকে তখন ছোট ছিলাম তো, মানে এটাকে সত্যিই মনে হতো যে সবাই আর বায়াস। হ্যাঁ, সবাই খুব বায়াস। আর আমার অন্য ভাই বোন, আমি একমাত্র সন্তান মা বাবার, ওইটাকেই আমি প্রতিদ্বন্দ্বী টাইপের একটা পর্যায়ে আমি ছোটবেলাতে মনে হতো, আরে সবসময় ওখানেই চলে যায়, ওখানেই করে, ওটার জন্যই, ওটাই আগে, সমস্ত দিক থেকে ওটা প্রায়োরিটি। সংগঠনের কর্মীরা বাড়িতে চলে আসে, আমাদের ছোট্ট 2 কামরার বাড়ি, সেখানেই তারা থাকবে, সবকিছুতেই তাদের প্রায়োরিটি, তাদের ব্যস্ত। তো ধীরে ধীরে বড় হলাম যখন, এটাও অনেকের মনে হবে যে সব জায়গাতেই তো একটা ফ্যামিলি তন্ত্র, ওর বাবা প্রতিষ্ঠাতা, এখন মেয়ে চালাচ্ছে। এটা স্বাভাবিকভাবে প্রশ্নটা মানুষের মনে আসে, কিন্তু এইটা ইমসেতে এভাবে হয়নি। আসলে আমরা ছোটবেলা থেকেই এই প্রক্রিয়ার সাথে ভীষণ ভীষণভাবে জড়িত ছিলাম। ছোট ছোট করে কাজ এই সংগঠনের মধ্যে দিয়ে শিখেছি। আমি নিজেকে সৌভাগ্য বলেই আমার এটা মনে করি যে আমি এই সংগঠনের মধ্যে দিয়ে গ্রামকে চিনেছি। আমি যেভাবে, যে বয়সে আমাদের গ্রাম, দেশকে এবং গ্রামকে চিনেছি, অনেকেরই হয়তো সেই সুযোগটা হয় না। তো সেই চেনা জানার মধ্যে থেকে আমি নিজে পড়াশোনা করেছি, বিদেশেও পড়াশোনা করেছি, আমার একটা অন্য কেরিয়ার পাথ হতে পারতো, কিন্তু এটা আমার উপরে কেউ চাপিয়ে দেয়নি। এটা আমার খুব নিজস্ব সিদ্ধান্ত যে ইমসের সাথে এসে কাজ করব, এবং ইমসেতে সেই জন্যই আমি কাজ করছি। এখন ইমসেকে আমি আজকের দিনে দাঁড়িয়ে, ছোটবেলাতেও পরিবার ভাবতাম এবং একজন দিদি প্রতিদ্বন্দ্বী ভাবতাম, এখনো এটাকে আমি আমার পরিবারই মনে করি। প্রতিটি ইনসের প্রতিটি সদস্য এবং আমাদের যাদের সাথে আমরা কাজ করি, এটা খুব বলার জন্য বলা না, খুব আন্তরিকভাবে বলা, এরা আমাদের একটা বৃহত্তর পরিবার। সুতরাং এদের সুখে দুঃখে আমরা আছি, এবং আমারও পাশে তারা থাকে সুখে দুঃখে। তো এই যে পারিবারিক একটা বন্ধন, এই বন্ধনটাই ইমসের বন্ধন। এবং এটাই যদি আমরা মানুষের মধ্যে নিয়ে যেতে পারি, বা যেটা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেটাই ইমসের কাজের পদ্ধতি। এটাই আগামী দিনে আরো সুদৃঢ় হোক, আরো ভালো হোক, এটাই আমরা আশা করবো, এবং এই লক্ষ্যেই কাজ করার চেষ্টা করবো। আমরা আশা করব, আমরা প্রার্থনা করব যে ইমসে বিগত 50 বছর ধরে যেভাবে কাজ করেছে, আগামীতেও আরো ভালো কাজ করুক, আরো
বিশিষ্টভাবে আরো বিশেষভাবে মানুষের পাশে থাকুক। আমরা ডক্টর হালিমের কথা শুনলাম, আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা উনি বললেন, যে আজকের এই বিশ্বায়িত সময়ে, আজকের এই বাজার অর্থনীতির সময়, যখন আমরা স্বেচ্ছাসেবী এই শব্দটা ব্যবহার করি, উচ্চারণ করি, তখন কিন্তু সেটা বাজারের একেবারে কন্ট্রাডিক্টরি হয়ে যায়। স্বেচ্ছাসেবা, যেখানে কোনো প্রফিটের স্বার্থ নেই, সেটা শুধুই মাত্র সমাজসেবার স্বার্থে। আজকের দিনে দাঁড়িয়ে যখন হাজার হাজার এনজিও কাজ করে যাচ্ছে, সবাই স্বেচ্ছাসেবা করছে তা বলতে পারি না, কিন্তু তার মধ্যে ইমসে 50 বছর ধরে, আজকে 50 বছরে পার করে ফেলেছে ইমসে, সেখানে দাঁড়িয়ে এখনো একইভাবে স্বেচ্ছাসেবার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব বিরলতম একটা ঘটনা। আমরা আশা করব ইমসে এভাবেই এগিয়ে যাক, এবং ইমসের বিভিন্ন কাজ এবং বিভিন্ন জায়গায় সে কিভাবে কাজ করছে, তার প্রক্রিয়াটা কি, কতটা মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ স্থাপিত হয়েছে, তা নিয়ে আমরা পরবর্তীতেও কথা বলবো ম্যাডামের সঙ্গে। ধন্যবাদ। সকলে আমাদের পাশে থাকবে।